গাছগুলো দিয়ে শুরু করলাম। এই দেখো এই গাছে এই যে এই হলুদ হলুদ সব কুড়ি এসেছে, এই দেখো ফুলগুলো ফুটবে, খুব ভালো লাগছে যে কুড়ি এসেছে, ফুল ফুটবে। আর এই গাছে তো প্রচুর ফুল হয়েছে, এই দেখো সাদা ফুল প্রচুর হয়েছে, কিন্তু কিছু কিছু ফুল এই যে নরম হয়ে যাচ্ছে কেন সেগুলো বুঝতে পারছি না। আর এই দেখো এখানে একটা বেলি ফুল হয়েছে, আর এই ফুলগুলো আবার শক্তই আছে, এগুলো স্নান করে তুলে ঠাকুরকে দিয়ে দেবো। এই দেখো এগুলো শক্তই আছে। আর এই গোবিন্দ জবা গাছটা মরে যাচ্ছিল, এটা আবার কুড়ি এসেছে, ফুল ফুটবে। এই গাছটাও, রঙ্গন গাছটা যে ফুলগুলো ছিল সেগুলো কেটে দিতে বলেছিল শুকিয়ে যাওয়ার পর, তাই কেটে দেওয়া হয়েছে, আবার কুড়ি হয়ে আবার ফুল হবে। তাহলে আজকে ফুল দেখাতে পারলাম না, একটুখানি ফুল দেখালাম, বেশি দেখাতে পারলাম না, গাছগুলো শুধু দেখালাম, দেখতে থাকো। সকালবেলায় রান্না দিয়েই শুরু করলাম। প্রথমে বাইরে গিয়ে একটুখানি গাছগুলো দেখিয়ে দিলাম। বাইরের ওয়েদারটা আজকে খুব যে একটা রোদ আছে তা নেই, সকাল থেকে মোটামুটি মানে বৃষ্টি হচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, এরকমভাবেই চলছে। তা খারাপ লাগছে না, ভালোই লাগছে, হালকা রোদ হালকা বৃষ্টি। তো বৃষ্টির জোর ব্যাপারটা আছে ভালোই, যখন হচ্ছে তখন বেশ জোরে হচ্ছে, আবার যখন কমে যাচ্ছে তখন কমে আবার রোদ টোদ উঠে গরম হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। মানে এত বৃষ্টি হচ্ছে, এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তবু গরম কিন্তু কমছে না, মাত্রাতিরিক্ত গরম। আর অসহ্য ঘাম হচ্ছে, ভীষণ পরিমাণে প্যাচপ্যাচে ঘাম, ভালো লাগছে না, ঘামটা অতিরিক্ত সহ্যই করা যায় না। আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি। টগরি এসে শুধু সবজিটা মানে ওই আলু ভাজাটা কেটেছে, আর পটল পোস্তর জন্য পটলটা কেটেছে, খোসা ছাড়িয়ে দিয়েছিল, এই করেছে। আর বাকি আমি যা মোটামুটি, আর পনির যেটা রান্না হয়েছে, পনিরের আলুটা কেটেছে, এইটুকু করেই ও চলে গেল। আর তারপরে আমিই করলাম পুরোটা, কারণ আমি তো বলেছি যে তোমাদের এর আগেও বলেছি যে কোনো দিন মনে হয় যে একটু নিজের স্বাদের মতো রান্না করি, কিন্তু আমার যেটা সমস্যা হয় সবজি কাটা, আমি সবজিটা ঠিক মানে কাটতে খুব একটা অভ্যস্ত নই। অনেকে দেখবে সবজিটা খুব স্পিডে কাটে, আমি কিন্তু অত স্পিডে সবজি কাটতে পারি না। তারপরে শাকও ভীষণ জিরিজিরি করে কাটে, আমিও অত জিরিজিরি করে শাক কাটা বা অত জিরি করে বাঁধাকপি কাটা এগুলো কাটতে পারি না। কাটা বাটা জোগাড় থাকলে আমি রান্নাটা মানে খুব করে ফেলতে পারি। তবুও হ্যাঁ, সবার হয়তো রান্না করতে একটু সময় কম লাগে, কিন্তু আমার রান্না করতে একটু সময়টা বেশি লাগে। কেন আমি জানি না, হয়তো বেশিক্ষণ ধরে ভাজি বা মশলা বেশিক্ষণ ধরে কষি, সেই কারণে আমার রান্না করতে একটু দেরি হয়। আর তারপরে একটু ভালো করে সেদ্ধ না হলে হয় না, মানে এরকম বিভিন্ন ব্যাপার আছে, মানসিকতা এক একজনের এক এক রকম থাকে। কেউ হয়তো জল কম দেয়, অল্প সেদ্ধ হলেই হয়ে গেল, আমি আবার একটুখানি জল বেশি দিয়ে দিই, একটু বেশি টাইম ফোটে, এরকম ব্যাপার থাকে। সেই জন্য এক একজনের রান্না হতে এক এক রকম সময় লাগে, আর এক একজনের রান্নার স্টাইল এক এক রকম হয়। আমার রান্না যেরকম একটু দেরি হয় রান্না করতে, আমি খুব স্পিডে মানে খুব তাড়াতাড়ি যে কোনো কিছু রান্না করে তোমাকে দিতে পারবো সেটা পারি না। আমাকে যদি 12টার সময় রান্না করে কাউকে খেতে দিতে হয়, তাহলে আমাকে সকাল থেকে রান্না শুরু করতে হয়। অনেকের বাড়িতে আমি গিয়ে দেখি যে 10টা সাড়ে 10টার সময় গিয়ে দেখছি রান্না তাদের কমপ্লিট। কেন আমি এটা বুঝতে পারি না, কিভাবে তারা করে আমি সেটাও বুঝতে পারি না, কিন্তু আমি আবার সেটা পারি না। যদিও শুরুটা আমি অনেক ভোরে করি না, একটু দেরিতেই শুরু করি, সেই কারণে আমি করে উঠতে পারি না। তবে হ্যাঁ, যদি কাউকে 12টায় দিতে হয় তাহলে আমি একটু আগের থেকে শুরু করব, যদি তারও আগে দিতে হয় তাহলে তারও আগে শুরু করব, এরকম ব্যাপার থাকে। তাই বলে যে টাইমে তাকে দিতে পারবো না সেটা না, টাইমে দিতে পারবো, কিন্তু আমাকে সেই রকম টাইম হিসেব করে রান্নাটা শুরু করতে হবে। কারণ আমার এই যে একটা সবজি একটা দুটো দেখছো 2-3টে রান্না করলাম, এতে আমার 1.5 ঘন্টা সময় লেগে যায়, তার বেশি তো কম না। কিন্তু অনেকে দেখবে এটা হয়তো 25-30 মিনিট বা ঘন্টাখানেকের মধ্যে এটা কমপ্লিট করে ফেলে, কিন্তু আমি সেটা পারি না, কারণ এই পটলগুলো ভাজতে আমার প্রচুর টাইম লাগে। অনেকে ধরো পটল অত ভাজা পটল খায় না, মোটামুটি একটু ভাজা হলেই হলো, মানে দেখা যায় পটলটা সবজি সবজি হয়ে আছে, এরকম পটল ভেজেও রান্না করে নেয়। আবার অনেকে তার থেকে আর একটু বেশি ভাজে, আবার অনেকে খুব বেশি ভাজে। আমি যেমন খুব বেশি, একদম যতক্ষণ লাল না হবে পটল ততক্ষণ আমার ভাজা কমপ্লিট হবে না। আর তারপরে খোসা যদি একটু থাকে তাহলে দেখবে পটল ভাজতে একটু সময় কম লাগে, আর যদি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে ফেলা যায় তাহলে ভাজতে অনেকটা টাইম লেগে যায়।
তা সেটা আমার ক্ষেত্রে ঘটে। এই যেটা যেহেতু পটলের পুরো খোসা ছাড়ানো আছে, সেই জন্য আমার ভাজতে অনেকটা টাইম লেগেছে। তা এই কারণেই আমার রান্নাগুলো করতে দেরি হয়। আর সবজি কাটার কথা যেটা বলছিলাম, সবজি আমি কাটতে পারি না, তার একটাই কারণ, আমি সবজি সেভাবে কখনো কাটিও নি, কখনো সেভাবে আমি সবজি কাটিনি। যেটা হয়তো ভাবছো যে এতদিন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি গিয়েছো, কাজ করেছো, সবজি কাটুনি, এরকম হয়তো ভাবতে পারো। কিন্তু সত্যি কথা কি, শ্বশুরবাড়ি যেহেতু গ্রামের দিকে, প্রচুর লোকজন, যখন রান্না করতাম বা যে কোনো কাজে প্রচুর লোকজন এসে বসে থাকতো। আশেপাশে সব ঠাকুমা দিদারা এসে বাড়িতে বসে গল্প করতো, বা আমার শাশুড়ি স্থানীয় এসে বাড়িতে বসে গল্প করতো, আমার ঠাকুমা শাশুড়ি ছিল, এরকম ব্যাপার ছিল। এবার সেই সময়টা এমন ছিল না যে কাউকে কিছু বললে কেউ রাগ করতো বা কিছু করতো, এই ব্যাপারটা ছিল না। সেই সময়টা এমন ছিল, হয়তো আমি শাকটা রান্না করব, কাটা হয়নি, কেটে দেওয়ার লোক নেই, সঙ্গে সঙ্গে ঠাকুমা বললো, কিরে বউ রান্না করবি, শাকটা কেটে ধুয়ে কেটে দিচ্ছি তাহলে। হ্যাঁ, কে কাটবে শাক, এরকম জিজ্ঞাসা করতো। আমরা কে আর কাটবে, কাটার তো আর লোক নাই। তখন যে দাঁড়, ঠিক আছে কেটে দিচ্ছি, ব্যাস। অনেক ঠাকুমা ছিল এরকম, আশেপাশ থেকে ঠাকুমা আসতো। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম। এখন অনেকটা সকাল, 8টা বাজে। মানে এতক্ষণ ধরে তোমরা দেখলে যে আমি রান্না করছি। হ্যাঁ, কিন্তু টগরি এসেছে, টগরি আসেনি এমনটা নয়, টগরি এসেছে, এসে ও জোগাড় করে দিয়ে চলে গেল। যেহেতু আমি রান্নাটা করব, তাই আমি বললাম যে তুমি জোগাড় করে দিয়ে চলে যাও, আমি রান্না করে নিচ্ছি। তা আজকে রান্না হচ্ছে দেখলে পটল পোস্ত। পটলগুলোকে আলাদা করে তেলে ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে পটল দিয়ে একটু জল দিয়ে দিলাম। ভাজা পটলগুলো আবার কড়াইয়ে দিয়ে জল দিয়ে দিলাম, ওগুলো একটু সেদ্ধ হবে, তারপরে পোস্তটা দেব। আর এদিকে হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা সবজি, তার মধ্যে আদা জিরে বাটা আর টমেটো পেস্ট বাটা একসঙ্গে দিয়ে মশলাটা কষে নিয়ে তারপরে আলুটা দিয়ে কষে জলটা ঢেলে দিয়ে তারপরে পনিরটা দেবো। যেমন নর্মাল রান্না করে ঠিক সেইভাবেই রান্নাটা করছি। কিন্তু তবুও আমি বললাম না, কিছু কিছু জিনিস একদম নিজের মুখের স্বাদে খেতে ইচ্ছে করে, সেই কারণে আমি একদম মানে নিজের মতো করে ওটা রান্না করব বলে ওদিকে বললাম তোমাকে আর কিছু করতে হবে না। বলো তাহলে আমি কি করবো বলে, আমি তুমি চলে যাও, আমি করে নিচ্ছি। সেই কারণে পটল পোস্তটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। এই তরকারিটাও হয়ে গেছে, পনিরের তরকারিটাও প্রায় হয়ে গেছে, দুটোই হয়ে গেল। এটা কমপ্লিট করে নিয়ে তারপরে চা খাবো, বিছানা গোছাবো, তারপরে ঘরের দিকে যাব। কারণ অফিস থাকলে পরে রান্নাটা আগে না করে নিলে একটু মুশকিল হয়ে যায়। তাহলে দেখতে থাকো, আমি রান্নাটা করি আবার। তা যেটা বলছিলাম সবজি কাটার ব্যাপারটা, তা ওই রকম অনেক ঠাকুমা বা শাশুড়ি স্থানীয় অনেকে যে থাকতো, আশেপাশে যেই থাকতো, সে এসেই সবজিটা কেটে দিত, সে যেমনই হোক না কেন, আলু বলো, পটল বলো, বা বাঁধাকপি, শাক, যে সময়কার যে সবজি কেটে দিত। শর্টকাট সবজি যদি হতো, যেমন ফুলকপি টুলকপি এই টাইপের যদি মানে সবজি হতো, তাহলে ফটাফট কেটে নিতে পারতাম। কিন্তু মানে অন্যান্য সবজিগুলো বেশিরভাগ আমি কখনোই সবজি সেভাবে কাটিনি, সত্যি কথা। মানে ওই হয়তো মাসে একদিন কি মাসে দুদিন এরকম সবজি কেটেছি, তাছাড়া আমি সবজি কাটিনি। সেই কারণে সবজি কাটা অভ্যাসটা আমার নেই। আর আমি সেই জন্য খুব ভালো সবজি কাটতেও পারি না। কাটি, একদম ভালো কাটতে পারি না সেটা নয়, মানে মোটামুটি রান্না যেভাবে করতে হয় সেই রকমভাবে কাটতে পারি, কিন্তু স্পিডে যে কাটা, সেই স্পিডে কাটা সবজি আমি কাটতে পারি না। অনেকে যেমন আছে ভীষণ স্পিডে সবজি কাটে, আমি অত স্পিডে সবজি কাটতে পারি না। সেই কারণে এখন রান্না করতে গেলে যেটা সমস্যা হয়, সবজি কাটা। মানে সবজিটাকেও কেটে জোগাড় করে সমস্ত কিছু করে দিলে 2 দিন 3 দিন যদি সেরকম হয়, আমি ঠিক কেটে নিতে পারি। এই যে পটল পোস্তটা, যেমন পটলগুলো, পটল পোস্তটা আমার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। আর এখানে পনিরের মশলাটা কষা হচ্ছে। আর এদিকে জলটা একটু গরম করে নিয়েছি, যেটাতে পনির ভেজানো ছিল, সেই জলটা আবার ঠান্ডা হয়ে গিয়েছিল, সেটা আবার একটু গরম করে নিলাম। আর এই যে পনির রেডি, এবার এটাকে ঢেলে নিই, তারপর গোয়ায় টিফিন করতে তুলবো। পটল পোস্তটা হয়ে গেল, পটল পোস্তটা এখন ঢেলে দিলাম, এবার টিফিন করতে তুলে নেব।
তো পটল পোস্তটা আমি পনির বলে ফেলেছিলাম প্রথমে ভুল করে। তা এটাই বলছিলাম যে পটলটা যেমন টগরি মানে কেটেই রেখেছিল, আগের দিনই কেটে রেখেছিল কিছুটা, আর আজকে বললাম যে আর কিছুটা কাটো, ওইটুকুতে হবে না, যে কটা পটল কাটা ছিল সে কটা পটলে হবে না। সেই কারণে পটলটা আবার কিছুটা পটল কেটে দিল, দিয়ে দেখো আর পনিরটা রান্না হচ্ছে। এইটা রান্না হলেই মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে, রান্নার দিকটা। আর তারপরে বিছানাগুলো সমস্ত গুছিয়ে নেব, চা খাবো। আজকে বুবাই ঘুম থেকে ওঠার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর পনিরটা ওইদিকে একটু গরম মানে ফুটাতে দিয়ে দিলাম, যে একটু ফুটুক, ততক্ষণ আমি এদিকে চাটা করে নিই। তা সেই কারণে চাটা করে নিচ্ছি। আর সকালকার চাটা একটা ব্যাপার, সকালে চা না খেলে ঠিক এনার্জি আসে না, কিন্তু আমি যেহেতু সকালবেলায় চিয়া সিডটা খাই, সেই কারণে ওই সিডটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ মানে রেস্ট দিতে হয়, সঙ্গে সঙ্গে অন্য কিছু খাবার খাওয়া যায় না। সেই কারণে মানে চিয়া সিডটা খেলে অনেকক্ষণ থেমে তারপরে মানে ইয়ে করি আর কি, চাটা বা অন্য কিছু খাই। তাই দেখলাম যে এই টাইমটুকুতে আমার রান্নাটা হয়ে যাবে, ওরা ওঠেনি, তো উঠুক তারপরে চা মানে করে খেয়ে নেব। আর মেঘা তো নেই এখন, আমরাই তিনজন আছি, আমি বুবাই আর ওর বাবা, এরকম তিনজন আছি। আর মেঘা তো বাপের বাড়ি গিয়েছে, আসবে পরে, হয়তো পরের সপ্তাহে আসবে, তখন দেখতেই পাবে ওকে। থাকলে পরে সারাক্ষণ ঘুরুর ঘুরুর করে, ভালো লাগে, নেই তো বাড়িটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে, অনেক দিন ধরে অভ্যাস হয়ে গেছে, আর ভালো লাগে না, চলে গেলে মনটা খারাপ করে, কিন্তু কিছু করার নেই। রান্না করলাম, দেখলে কি কি রান্না করলাম। আর রান্না করার পর আজকে মানে চাটা রান্নার পরে খাচ্ছি, চা খাওয়া বিছানা সবই রান্নার পরে, কারণ রান্নাটা অনেক আগেই হয়ে গেছে। তাহলে চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে তারপরে বিছানা গোছাবো, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো চা খাওয়া হয়ে গেল, চা খেয়ে এসে পনিরটা নামাবো। তা যা দেখছো রান্না এগুলো হচ্ছে, সে একটা রান্নাও আমার জন্য নয়, এগুলো একটাও আমি খাবো না, যা খাবে ওরাই খাবে। আমি শুধু একটা পনির টেস্ট করে দেখব কেমন হয়েছে, আর পটল পোস্তর একটা পটল টেস্ট করে দেখব। তাছাড়া আমি এগুলোর কোনোটাই খাবো না, না ভাত খাবো না রুটি খাবো, যে এগুলো দিয়ে আমি খাবো। আর এগুলো সত্যি কথা যেটা বলতে, রান্না করা সবজি আমার সত্যি খেতে মানে ভালো লাগে না, আর সেই জন্যই আমি পারি এগুলো লোভ সম্বরণ করতে। যদি আমার খেতে এগুলো ভালো লাগতো তাহলে আমি কখনোই মানে নিজেকে সামলাতে পারতাম না। হয়তো অনেকে ভাববে যে না খায় না, এ না সে না, মানে খায় না এরকম অনেকে ভাবতে পারে, কিন্তু সত্যি কথা বলতে আমার আসলেই রান্না করা সবজির থেকে সেদ্ধ করা সবজি খেতে বেশি ভালো লাগে। আর লবণ ছাড়া খেতে আমার কোনো কষ্টই হয় না, কারণ আমার কিছু মনেই হয় না যে এটা লবণ ছাড়া বা লবণ দেয়া, কিছু মনে হয় না অতটা। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি ফলটা খেতে এতটাই ভালোবাসি, আর ফলটা এতটাই খাই যে অন্য কিছু খাওয়ার জায়গা থাকে না, মানে ফল খেয়ে পেটটা ভরে যায়, এরকম একটা ব্যাপার থাকে। আর এটা দেখছো শুক্রবারের ভ্লগ তোমরা দেখছো, বুবাই অফিস যাবে তাই বুবাই টিফিন তোলা হচ্ছে, আর বুবাই টিফিনে ভাত খায়, সেই কারণে ভাতই আমরা মানে দিয়ে দিই। মাঝে সাঝে কোনো দিন টেস্ট বদলানোর জন্য হয়তো বলে যে এটা ওটা নেব, আর বেশিরভাগ দিনই ভাতই নিয়ে যায়, কারণ ওর নাকি ভাত না খেলে পেট ভরে না, এরকম একটা ব্যাপার। সেই কারণে ও টিফিনে ভাত নিয়ে যায়। তা সেই জন্য টিফিনটা মানে ভাতটাই তুলে দেওয়া হলো, আর আলু ভাজা, পনির, পটল পোস্ত দিয়ে টিফিনটা রেডি করে দিলাম। তারপর ওকে খেতে টেতে দেওয়া হয়ে গেছে, ও অফিসে বেরিয়ে গেছে। এখন বাড়িতে এইবার যে কাজগুলো সেগুলো এবার আমি করে নেব, কারণ বিছানাটা চাদরটা আজকে চেঞ্জ করতেই হবে, মানে অফিসে বেরিয়ে না গেলে। আবার মেঘা যখন থাকে তখন এতটা ব্যাপার হয় না, কারণ মেঘা অনেকটা সামলে নেয়, টিফিনগুলো গোছানোগুলো মেঘা অনেকটা সামলে নেয়। যতদিন বিয়ে হয়েছিল না আমি করেছিলাম, বিয়ের পরও 1 বছর করেছি, তারপর থেকে মানে ও বলে যে আমি করতে পারবো, আমি করে দিচ্ছি। মানে ঠিক আছে, তোর ভালো লাগলে তুই করে দে, আমার অসুবিধে নেই। আর সত্যি কথা বলতে কি, কেউ করে দিলে ভালোই লাগে, রোজ রোজ করার থেকে কেউ যদি করে টোরে দেয় বেশ ভালো লাগে এটা। তারপরে ধরো মেঘা থাকলে আরও অনেক কিছু হতো, চা করা, চাটা যেমন আমি সেভাবে কখনো আগে করতামও না। বুয়ার এমন না যে বুয়ার বাবা চা করে দিত, তা না, চা আগেও যেমন যে থাকতো সে করে দিত,
আবার পরে মানে বহরমপুরে গিয়েও মিঠু ছিল, রান্না করতো। আর শ্বশুরবাড়িতে তো চাও তো করতে হতো না, একবার চা খেতাম। মানে আমার মানে আমি শ্বশুরবাড়িতে থাকতে দুবার চা খেতাম, একবার সকালে একবার সন্ধেবেলায়। তা সন্ধেবেলার চাটা আমি করতাম, সেটা দুধ চা, কিন্তু লাল চা আমি সেভাবে করতাম না, কারণ সন্ধেবেলায় চা করতে হতো। তার কারণটা হচ্ছে, আর প্রথম দিকে আমাদের শ্বশুরবাড়িতে চা হতো না, আমি যাওয়ার পর হতো, তাও শুধু শ্বশুর খেত, আর কেউ চা খেত না। আর আমরা তো চা খেতামই না, আমরা অনেক পরে চা খাওয়া শুরু করেছি, অনেক পরে, মানে করিমপুর থেকে চলে আসার হয়তো বছরখানেক আগে থেকে চা খেতে শুরু করেছি। তা বুয়াইয়ের বাবা চা সেভাবে করতো না কখনো, আমি হয়তো একা করতাম, করে সেইভাবে খেতাম। আর চায়ের যে খুব একটা নেশা ছিল তা ছিল না, চায়ের নেশা হয়েছে আমার বহরমপুরে এসে, প্রচুর পরিমাণ চা খাওয়া শুরু হয়েছিল। আর যত চা খেতাম সেই চা করতো মিঠু, মিঠু বলে ছিল, আমাকে রান্না করতো, মানে ও চা করতো। যতবার আমি চা খেতাম ততবার চা করতো, এমনকি ও তো আমাদের বাড়ি ছাড়াও আর একটা বাড়িতে করতো রান্না, আমাদের বাড়ি থেকে সেই বাড়িতে রান্নায় যেত, সেখানে রান্না করে যখন আমাদের বাড়িতে আসতো, মানে আমাদের বাড়িতে রান্না করতে আসতে যখন সকালে একবার আমাকে চা করে দিল, আবার সেই বাড়িতে রান্না করতে গেল, রান্না করে যখন আবার মানে বাড়ি যাবে, ওই আমাদের বাড়ির সামনে দিয়েই যেত, আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির সামনে দিয়েই যেত, সেই কারণে তখন আবার একবার ঢুকে আমাকে চা করে দিত। তারপরে বিকেলে যখন আসতো, তখন বিকেলে এসে প্রথমে আমাদের বাড়িতে ঢুকে রুটিটা করে দিত, দিয়ে একবার চা করতো। তারপরে যদি আমি বাড়িতে থাকতাম, দেখতো লাইট জ্বলছে আমি বাড়িতে আছি, তাহলে যে ওই যে আর এক বাড়িতে যেত, যে বাড়িতে, সেই বাড়ি থেকে ফেরার পথে আবার ঢুকে আবার চা করতো। আমি, আমার এক বান্ধবী সীমা বলে পাশেই সামনেই ছিল, সে সবাই মিলে বসে একসঙ্গে তখন আবার চা খেতাম। আর যদি দেখতো আমি নেই, বেশিরভাগ ক্ষেত্রে আমি থাকতাম না রাত্রে, কারণ চাটা খেয়ে বেরিয়ে পড়তাম। আর বহরমপুরে তো গঙ্গার ধার তো জানোই, বহরমপুরে যখন ভাড়া ছিলাম মধুপুরে, তখন গঙ্গার ধার, যারা বহরমপুরে আছে তারা খুব ভালো মতো জানো বহরমপুর গঙ্গার ধার ঘোরার কেমন জায়গা। এখন যতটা দেখছি, কদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যে এত শপিং মল, এত বড় বড় সমস্ত দোকান হয়ে গেছে, তখন এত তো ছিল না, অল্পই ছিল। রাস্তায় ঘুরে বেড়াতাম, সারা গঙ্গার ধার ঘুরে সয়দাবাদ দিয়ে ওই দিককার গঙ্গার ধার দিয়ে রিং রোড হয়ে আমরা চলে যেতাম কাশিমবাজার, আমার মায়ের বাড়ি। সেখানে গিয়ে মায়ের বাড়িতে বসতাম, বসে মা আবার ওখানে চা করতো, মা বাবা সবাই মিলে একসঙ্গে বসে চারজনে চা খেতাম। বুবাইয়ের যদি তাড়াতাড়ি পড়া হয়ে যেত, তাহলে বুবাই সাইকেল নিয়ে ওখানে চলে যেত কাশিমবাজারে মাদের বাড়িতে, দিয়ে ওখানে গিয়ে বসে আবার খাওয়াটা হলো, যেটা ওটা সেটা, চপ টপ বাবা নিয়ে আসতো, ওগুলো সমস্ত খেয়েটে। আর আমি চপের অত ভক্ত না, বুবাই খেত, ওর বুবাইয়ের বাবা খেত। এইগুলো করে আবার রাত্রিবেলায় তখন বুবাই সাইকেলে আসতো, আর আমরা দুজন মোটরসাইকেলে আসতাম, কারণ সাইকেল নিয়েই পড়তে যেত ও, তাই ও সাইকেলে আর আমরা মোটরসাইকেলে আস্তে 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 চালিয়ে চালিয়ে চলে আসতাম। এই ছিল আমাদের প্রতিদিনকার ডিউটি, প্রতিদিন এটা ছিল। আর বিকেলবেলায় আমি আর আমার ওই বান্ধবীটা সীমা, মানে আমার বাড়ির সামনে যে জলি টলি, ওরা একটু দূরে ছিল বলে ওদের সঙ্গে বেরোনো হতো না, তাও মানে প্ল্যান করে বেরোনো হতো যে চল আজকে অমুক জায়গায় যাব, সেরকম। আর প্ল্যান না করলে বেরোনো হতো না, সেই কারণে সীমার সঙ্গে প্রত্যেক দিন বিকেলবেলায় আমরা ফার্মের ভেতরে হাঁটতে যেতাম, প্রতিদিন ফার্মের ভেতরে হাঁটতাম, ফার্মের মধ্যে দিয়ে সোজা বেরিয়ে গিয়ে রানীবাগানের মোড়ে চলে যেতাম। রানীবাগানের মোড়ে গিয়ে চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে আবার দাঁড়িয়ে চা খেতাম ওই দোকানে। মানে দিনগুলো এত সুন্দর কেটেছে বহরমপুরে, সত্যি ওখানকার মতন আমি এত জায়গায় বাস করলাম, কিন্তু বহরমপুরে বাস করে যে আনন্দ বা যে আরাম বা যে শান্তি, সে জিনিসটা অন্য কোথাও বাস করে আমি পাইনি। কৃষ্ণনগরে তো একদমই না, একদম বাজে জায়গা। আমি কখনো কাউকে বলবো না যে কৃষ্ণনগরে গিয়ে থাকো। যারা হয়তো কৃষ্ণনগরে আমার ভ্লগ দেখছো হয়তো ভাববে যে কেমন ব্যাপার, কৃষ্ণনগরের নিন্দে করছে, কিন্তু কি কেন বলো তো, আমার সঙ্গে সেরকম ঘটনা ঘটেছে, হয়তো সবার সঙ্গে ঘটেনি, তাই সবার কাছে খারাপ নয় জায়গাটা, যাদের জন্মস্থান নিশ্চয়ই তাদের কাছে ভালো নয়, খারাপ নয়, কিন্তু আমার যেহেতু ওই জায়গাটার প্রতি একটা অনীহা আছে, কারণ যেহেতু আমি সেই জায়গাটা ওখানে গিয়ে পাইনি, সেই মানসিক পরিস্থিতিটা আমি ওখানে গিয়ে পাইনি, তাই আমার কাছে ওই জায়গাটা আমার ভালো লাগেনি, খারাপ লেগেছে। আমি এটা বলছি না যে সবার কাছেই খারাপ লাগবে, আমার কাছে খারাপ লেগেছে। আমার সবচেয়ে ভালো লেগেছে বহরমপুরে বাস করে। এখানে এসেও আমার যে খুব ভালো লাগে তা লাগে না, তার কারণ এখানে আমি বন্দি, পুরো খাঁচায় বন্দি হয়ে গিয়েছি। এই বন্দি জীবন আমার একটুও ভালো লাগে না। আমি এতদিন ধরে কখনো এইরকমভাবে বন্দি জীবনে বাস করিনি, তাই জীবনের এতগুলো বছর, ছোট থেকে এতগুলো বছর বড় হওয়া পর্যন্ত আমি যেহেতু বন্দি জীবনে বাস করিনি, তাই এই শেষ কটা দিনে এসে
আমার আর এই বন্দি জীবনে থাকতে পারছি না। আমি মানে সবসময় আমার মনে হয় যে কখন আমি একটু বাইরে বেরিয়ে কোথাও যাব, কিন্তু এই জায়গায় এসে আমি কার সঙ্গে বন্ধুত্ব করব আর কার সঙ্গে বেরোবো। তবে হ্যাঁ, এইবার বেরোনো হবে, কারণ বুবাইয়ের বাবা রিটায়ার করে যাচ্ছে। রিটায়ার করে গেলে আর 5-6 মাস আছে, রিটায়ার করে গেলেই আমরা তখন বাড়িতে থাকবে, তখন হয়তো রেগুলার সকালে বিকেলে আমরা বেরোতে পারবো। তা এই হলো, অনেক কথা বললাম, অনেক কথা বলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি তোমাদের পুরো ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। আর আমার রান্নাগুলো তোমরা প্রত্যেকটা দেখো, কিভাবে কি রান্না করলাম দেখো, ভালো লাগবে। আর কি বলবো, তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর একটা কথা যেটা বলার, তোমরা প্রত্যেকে চ্যানেলে এসে বলছো বন্ধু হয়েছি, বন্ধু হয়েও পাশে এসো, এরকম বলো। এই কথাটা না বলে শুধু বলো ভালোবাসা দিয়ে গেলাম বা ভালোবাসা রেখে গেলাম, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার নতুন বন্ধু হয়েছো। এই কথাটুকু বললো তাহলেই হবে, এর বেশি কিছু বলো না, তাতে চ্যানেলের ক্ষতি হয়। যেমন তোমার চ্যানেলের ক্ষতি হবে, তেমন আমার চ্যানেলের ক্ষতি হবে। সেই কারণে তোমাদের কাছে এই একটা অনুরোধ, তোমরা চ্যানেলে এসে বন্ধু হওয়ার কথা বলো না, শুধু বলো যে ভালোবাসা দিয়ে গেলাম। তখন আমি যেই দেখবো যে আমার তো এত সাবস্ক্রাইবার নেই, কাজে যে অল্প কজন আছে, 1-2জন বেড়েছে, সেটা আমি বুঝতে পারবো। 15 আছে, যদি 17 হয় তখনই বুঝতে পারবো তোমরা 2জন হয়তো আমাকে বলেছো। ওই ভালোবাসা দিয়ে গেলাম, রেখে গেলাম, এইটুকুই বলো, এটুকু আমার তোমাদের কাছে অনুরোধ। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, দেখো আমার ব্লগগুলো, আর আমার পাশে থেকো, আর আমাকে মাঝে মাঝে মনে করিয়ে দিও, আমি ঠিক তাদের কাছে চলে যাব, নিশ্চয়ই চলে যাব। দুপুরবেলা সমস্ত কাজ সারা হলো, দুপুর ঠিক না, দুপুরের অনেকটাই আগে, 12টা বাজছে। সমস্ত কাজ সারা হলো, কাজ সেরে আমি এখন স্নান করতে যাব। একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, সেই জন্য একটু দেরি হয়ে গেল। স্নান করতে যাব, স্নানটা সেরে পুজো এই সমস্ত সব করব। তা সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি, বাকি কাজগুলো পরে পরে করব, তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, আবার পরের দিন যা শেয়ার করার করব। আর দেখলে এই যে আমার বিছানা সমস্ত গোছানো হয়ে গেছে, এগুলো দেখতেই পেলে। আর এদিকে আলনাও গোছানো সারা, সব কিছু সারা, ওদিকে রান্নাঘরটা সবই গোছানো হয়ে গেছে। এখন আমি ব্লগটা এখানেই শেষ করব। তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে আমাকে দেখছো, যেখান থেকে, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর সামনের দিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।